সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভের সঙ্গে আছি আমি ওমর ইনান। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। মাহমুদুল, জানাবেন সবশেষ কি তথ্য আছে, এখন পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসেছেন এখন পর্যন্ত? ইনান, আপনি ঠিকই বলেছেন যে সংবিধান সম্পর্কিত যে সংশোধন কমিটি, অর্থাৎ সংসদে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেটির আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি এখনো শুরু হয়নি, ঠিক 12টার সময় শুরু হবে। আপনি নিশ্চয়ই ইনান জানেন যে 12 সদস্যের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে গত 12 জুলাই সংসদ অধিবেশনে। তবে একই সঙ্গে একটি বিষয় ইনান, তা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই সনদের যে 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব আছে, সেইটি আলোকে এই সংবিধান সংশোধন কমিটি কাজ করবে না তারা অন্যভাবে কাজ করবে, সেটি কিন্তু আমরা এখনও জানি না। অর্থাৎ যে কোন প্রক্রিয়ায় এই বিশেষ সংবিধান সম্পর্কিত বিশেষ সংশোধন কমিটি কি প্রক্রিয়া কাজ করবে, কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে রিপোর্ট পেশ করবে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। তবে আজকের যে বৈঠক, সেই বৈঠকে চূড়ান্ত হবে যে এই সংশোধন কমিটি, অর্থাৎ সংবিধান সংশোধন বিশেষ কমিটি কর্মপদ্ধতি বা কর্মপরিকল্পনা তারা আজকে চূড়ান্ত করবে, এইটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং একই সঙ্গে এই বিশেষ কমিটি তারা যে রিপোর্ট পেশ করবেন সংসদে আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রী বিল আকারে পেশ করবেন এবং এরপরে আলোচনা করে সেটি পাশ হবে। তার আগে আরেকটু বলতে চাই, তা হলো যে এই বিশেষ কমিটি 12 সদস্যের, তবে সরকারি দল অর্থাৎ বিএনপি তারা বিরোধী দলের কাছে 5 জন আরও নাম চেয়েছিল বা অনুরোধ করেছিল কমিটিতে দেওয়ার জন্য, কিন্তু বিরোধী দল সেই 5 জনের নাম দেয়নি এবং যেদিন এই বিশেষ কমিটি গঠন করা হয় সেদিনকেই বিরোধী দল ওয়াক আউট করে এবং এই কমিটি প্রত্যাখ্যান করে। এবং একই সঙ্গে আমরা যেটুকু জানতে পারছি যে জুলাই সনদে যেহেতু 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব রয়েছে এবং একই সঙ্গে বিএনপি তার যে নির্বাচন ইস্তেহার, সেখানেও সংবিধান সংশোধন বিষয়ে তার প্রস্তাব রয়েছে। সুতরাং আসলে এইটি একটু জানার বিষয় আছে এবং আজকে হয়তোবা আমরা পরবর্তীতে বৈঠকের পর জানতে পারবো আসলে কোন আলোকে এই সংবিধান সম্পর্কিত বিশেষ কমিটি আসলে কাজ করবে। এবং একই সঙ্গে আমরা এইটুকু জানতে পারছি যে এই বিশেষ কমিটি গণমাধ্যম কর্মী, আইনজ্ঞ, বিশেষজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু সংলাপ করবে। তবে এইটুকু বলা যেতে পারে যে এই সংবিধান সম্পর্কিত যে বিশেষ কমিটি তার যে কর্ম পরিকল্পনা, সেখানে কিন্তু একটু সময় লাগবে। অর্থাৎ এইটি সংবিধান সংশোধনের জন্য তারা যে রিপোর্ট পেশ করবে তার জন্য বেশ সময় লাগবে এবং এই সব মিলে যেটি বলা যেতে পারে ইনান, তাহলে যে ঠিক 12টার সময় এই বিশেষ কমিটি বৈঠকে বসবে। বৈঠকের পর আসলে আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো যে কোন প্রক্রিয়ায় কর্মপরিকল্পনা কিভাবে আসলে এইবারের সংবিধান সংশোধন হবে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখন বৈঠক শুরু হবে নিশ্চয়ই আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আমাদেরকে জানাবেন যে এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, যেই বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সে বিষয়ে সবশেষ জানাবেন। ইমন, আমাকে শুনছেন? আওয়ামী লীগের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে মামলা চলছে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেই মামলার যুক্তিতর্ক। আজ প্রথমেই এই মামলাতে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর তাদের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপরই মূলত এই মামলাটি রায়ের দিকে গড়াবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে মূলত এই মামলাতে গেল বছরেই ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত, এছাড়া যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে একটি মামলা করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জুলাই আন্দোলনের সময় হত্যা, ষড়যন্ত্র, উস্কানি এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল এবং সেই অভিযোগগুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলার যে 7জনকে আসামি করা হয়েছে তাদের সবাই পলাতক ছিলেন। তাদেরকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার প্রেক্ষিতে যখন তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এরপর পত্রিকাতে তাদের আত্মসমর্পণের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপরে মূলত এই 7 জনের পক্ষে আসামি পক্ষের মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী মূলত এই 7 জনের পক্ষে মামলাটি লড়ছেন এবং তারাই মূলত এই তাদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন। এবং এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা যিনি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও ট্রাইব্যুনাল 1-এ জুলাই হত্যাকাণ্ডের মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রামপুরায় জুলাই আন্দোলনের সময় 28 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলায় বিজিবি সাবেক সদস্য রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলমের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাতেও আজ নবম সাক্ষী সাক্ষ্য গ্রহণ রয়েছে। মূলত এই মামলাতে আজ একজন প্রত্যক্ষদর্শী, যিনি রামপুরায় বেশ কয়েকজন হত্যার সময় আন্দোলনে সশরীরে উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকজনকে হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি মূলত এই মামলাতে আজকে সাক্ষ্য দিবেন। এছাড়া র্যাবের গোপন বন্দিশালা অর্থাৎ টিএফআই সেলে আওয়ামী লীগ শাসন আমলে যে গুম এবং নির্যাতন করা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এই মামলাতে 7ম সাক্ষী হিসেবে একজন গুম ভুক্তভোগী সাক্ষ্য দিবেন বলে আমরা প্রসিকিউশন সূত্রে জানতে পেরেছি। গতকালও এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, তবে অন্য আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম সমাপ্ত না হওয়ার কারণে গতকালকে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয় এবং সেটি আজকে দুপুরের পর এই মামলার যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয় সেক্ষেত্রে দুপুরের পর শুরু হতে পারে বলে প্রসিকিউশন সূত্রে আমরা জানতে পেরেছি। এরপর আদালতের কার্যক্রম 11:30টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যখন আদালতের কার্যক্রম শুরু হবে আমরা আরো বিস্তারিতভাবে তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজ ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিবেন। আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, আজকের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো জানাবেন। এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? শুনতে পাচ্ছি যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। ইরান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমরা রয়েছি। এখন থেকে ঠিক 5 মিনিট আগে 11টার 1 বা 11টার 2 মিনিটের সময় সৌদি আরবে ঢাকা সফররত সৌদি আরবের যে উপপররাষ্ট্রমন্ত্রী তিনি পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন এবং এখানে সব থেকে যে আজ তার সফরের দ্বিতীয় দিন, তবে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এখানে যে কয়েকটি বৈঠক রয়েছে তার মধ্যে একটু জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকেছেন, এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা একটি যৌথ বৈঠক কিন্তু এখানে হবে। ঠিক 11টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, যদিও এখনো পর্যন্ত শুরু হয়নি, আরও হয়তো 2 বা 3 মিনিট লাগতে পারে বৈঠকটি শুরু হতে। এরপরে যখন বৈঠকটি শুরু হবে সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাবো। এরপরে তার সাথে বৈঠক রয়েছে, এখানে তিনি লাঞ্চ করবেন অর্থাৎ দুপুরের খাবার গ্রহণ করবেন। এরপরে তিনি 1টায় যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবার জন্য, সেখানে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সবশেষ দুপুর 2:30টায় তিনি বৈঠক করবেন বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে। অর্থাৎ এই 2:30টার সময় যে বৈঠকটি হবে সেই বৈঠকটি যখন শেষ হবে তারপরে তিনি বিকেল নাগাদ ঢাকা ত্যাগ করবেন। তো আজকের যে কর্মসূচি এই হচ্ছে কর্মসূচি। এবার ইনার একটু জানিয়ে রাখি যে এই সফরটিতে আসলে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে। আপনি যেহেতু নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে তো বৈঠক রয়েছেই, শ্রমবাজার অর্থাৎ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। সুতরাং একেবারে নিঃসন্দেহে বলা যায় প্রথমত সৌদি আরবে যে রোহিঙ্গাদের ভিসা নিয়ে একটা জটিলতা রয়েছে, প্রায় 70,000 রোহিঙ্গা কিন্তু ভিসা জটিলতার মধ্যে রয়েছে, পাসপোর্ট জটিলতার মধ্যে রয়েছে। সেই জটিলতাটা নিয়ে কিন্তু আজকের এই সফরের মূল আলোচ্য বিষয় বলে আমরা ধারণা করছি, যতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে কিছুদিন আগে সৌদি আরবের যে
একটি প্রতিনিধি দল এখানে এসেছিল বাংলাদেশে। সেখানে কিন্তু সৌদি আরবের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি ভ্রমণের জন্য বা সৌদি সফরের জন্য কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটি হয়তো পুনর্বার আবারও আমন্ত্রণ জানানো হবে সৌদি। আবির, আপনাকে একটু থামাতে চাই। আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশও কিন্তু সৌদি নেতৃত্বাধীন একটি জোটে যোগ দিয়েছে এবং যেটি নিয়ে বাংলাদেশে ভালো রকমের আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য এসেছে যে ইরানের বিপক্ষে নয়, মূলত হুথি বিদ্রোহীদের ঠেকাতে বা তাদের দমনে নিয়ন্ত্রণে আসলে বাংলাদেশ সেই জোটে যোগ দিয়েছে। এ বিষয়ে আজকে কোনো ধরনের কোনো আলোচনা হওয়ার সুযোগ রয়েছে কিনা? ইরান অবশ্যই এটি নিয়ে তো আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। তার আগে আমি একটু জানিয়ে রাখি, এছাড়াও 30 লাখের মতো শ্রম বাজার, 30 লাখের মতো বাংলাদেশের প্রবাসী সৌদি আরবে কাজ করে। সুতরাং এই সফরে শ্রম বাজার বিষয়টি আসলে গুরুত্ব পাচ্ছে। এবার আপনার যে প্রসঙ্গটি অবতারণা করেছেন, সৌদি আরবের যে প্রতিরক্ষা জোট, 13টি দেশ যেখানে এই প্রতিরক্ষা জোটে আসলে অংশগ্রহণ করেছে, অংশ নিয়েছে, এবং এই যে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা বিরাজ করছে এবং একই সাথে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সংঘাত, সেই সংঘাতের প্রেক্ষিতে কিন্তু যেন এই বাণিজ্যিক নৌ চলাচল, জাহাজ চলাচল এবং তেলবাহী জাহাজ চলাচল যেন সচল রাখা যায় বিকল্প পথে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জোটের যে উদ্দেশ্য সেটি নিয়ে আসলে আলোচনা হবে কিনা সেই বিষয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, কারণ এই জোটটি গঠন করা হয়ে গেছে এবং এটি নিয়ে বাংলাদেশের তরফ থেকেও পরিষ্কার করা হয়েছে। আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তার কাছ থেকেও জানার চেষ্টা করেছি। তারা সবাই বলেছেন যে এই জোটে বাংলাদেশ যে অংশ নিয়েছে সেটি কিন্তু বাংলাদেশ ইরানের বিপক্ষে গিয়ে এই জোটে তারা অংশগ্রহণ করেনি, কারণ ইরানের প্রতি বাংলাদেশের যে সহমর্মিতা সেটি তাদের রয়েছে। এবার এই জোটের মূলত বাংলাদেশের জন্য উদ্দেশ্য হচ্ছে এই বিকল্প যে পথে, বিশেষ করে বাব আল মানদেবের যে রুটটি রয়েছে সেই রুটে যে বাংলাদেশের তেল বহনকারী, জ্বালানি বহনকারী যে জাহাজগুলো, সেই জাহাজগুলো যেন কোনো রকম হুথিদের দ্বারা আক্রান্ত না হতে পারে, না হয়, এবং সেই কারণেই যে জোটটি গঠন করা হয়েছে, সেই জোটের সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে যেন হুথিদের আক্রমণ থেকে আসলে তারা এই তাদের যে জাহাজগুলো, বাংলাদেশের জাহাজগুলো রক্ষা পায়। এবং বাংলাদেশের তরফ থেকে বারবার বলা হয়েছে, যেহেতু এখানে এই জোটে তুরস্কের মতো দেশ রয়েছে, পাকিস্তানের মতো দেশ রয়েছে, আমরা যখন জানার চেষ্টা করেছিলাম বা প্রশ্ন করেছিলাম যে এখানে বাংলাদেশ একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে কিনা বা ঝুঁকি রয়েছে কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই ধরনের কোনো ঝুঁকি বাংলাদেশের তরফ থেকে নেই, যেহেতু পাকিস্তান বা তুরস্কের মতো বড় বড় শক্তিধর রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র এখানে রয়েছে। আর সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, সব থেকে বড় শ্রমবাজার সৌদি আরবে, প্রায় 30 লাখের মতো মানুষ এখানে কাজ করে বাংলাদেশি। সে জায়গা থেকে সৌদি আরবের যে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে, সেখানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ থাকতে চায়, সেইটিও একটি কারণ এই জোটে অংশগ্রহণ করবার জন্য। তো একটি বিষয়টি একটি আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, যদিও এই বিষয়টি নিয়ে যারা বিশ্লেষক রয়েছেন তারা বলেছেন হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত আসে তারা অনেক অবাক হয়েছেন। তবে ঝুঁকির বিষয়টি বারবার সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা অবশ্যই সতর্ক থাকবে, যে পরবর্তীতে এই জোটের অংশগ্রহণের মধ্য দিয়ে এই যে আঞ্চলিক মধ্যপ্রাচ্য সংকট, সেই সংকটে বাংলাদেশ আসলে জড়িয়ে যায় কিনা, সেই ব্যাপারে বিশ্লেষকদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে বাংলাদেশকে সতর্ক থাকবার জন্য। তো সার্বিকভাবে এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে এই জোটে অংশগ্রহণ করার বিষয়ে আসলে ঝুঁকির যে বিষয়টি, সেই বিষয়টিকে তারা আসলে বলছে না। তবে সার্বিকভাবে যদি জানিয়ে রাখি, এই জোটের প্রতিরক্ষা যে জোট তৈরি হয়েছে, সেই জোট নিয়ে আসলে এক ধরনের আলোচনা হবার এখানে সুযোগ রয়েছে বা আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে সব থেকে যেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, সেটি হলো যে রোহিঙ্গা যে নাগরিক রয়েছে প্রায় 70,000, তাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, সেই জটিলতা নিরসন, এবং একই সাথে যদি জানিয়ে রাখি যে শ্রমবাজার, এই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে একটা বড় শ্রমবাজার রয়েছে, সেই কর্মসংস্থান তৈরি, শ্রমবাজারে যারা কাজ করে প্রবাসী যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেয়, এই বিষয়গুলো মূলত গুরুত্ব পাবে। তো ইনান, এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের, তার যে বৈঠক, সেই বৈঠকের শুরু হয়েছে। বৈঠকটি কিছুক্ষণের মধ্যে, যখন পরবর্তীতে যারা এখানে কথা বলবেন আমাদের সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তারা যখন ব্রিফিং করবেন তখন নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনী নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, এখন পর্যন্ত জানাবেন যে আমরা সংঘর্ষের খবর পাচ্ছি যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সবশেষ কী তথ্য আছে, এর মধ্যে কোনো কেউ আহত হয়েছেন কিনা, সবশেষ পরিস্থিতি কি?
ইনান গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাইয়ের যে আলোকচিত্র সেটির একটি প্রদর্শন অনুষ্ঠান ছিল এবং সেটির নাম দিয়েছিল তারা জুলুমের বিরুদ্ধে জুলাই। সেই অনুষ্ঠানের একটি ছবিকে নামানোকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে, উত্তপ্ত হয় ক্যাম্পাস। গতকাল সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলতে থাকে। মূলত শিবিরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা এই জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে জুলাইয়ের যে আলোকচিত্র সেটি তার প্রদর্শনী অনুষ্ঠান চালাচ্ছিল, সেখানে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছবি নামানোর জন্য বলা হয় এবং সেই ছবি নামানোর ঘটনাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে বাকবিতণ্ডতার সৃষ্টি হলে পরবর্তীতে এটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে এবং দুই পক্ষের অন্ততপক্ষে 12 জন এই ঘটনায় আহত হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় ছাত্রদলের যে প্রেসিডেন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ তিনি জানায় এবং সেক্রেটারি জহির রায়হান তারা যেটি জানিয়েছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত যে কয়েকজন জামায়াত নেতা তাদের ছবি নামিয়ে ফেলার জন্য তারা শিবিরকে অনুরোধ করে এবং সেই ছবি নামানোকে কেন্দ্র করে প্রথমে তাদের ভিতরে বাকবিতণ্ডতা এবং পরবর্তীতে এটি সংঘর্ষের রূপ নেয়। যদিও ছাত্রদল বলছে যে বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছেন তারা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী তারা দুই পক্ষের সাথে বসে এই দুই পক্ষের সাথে আলোচনা করে এই রাত 12টা নাগাদ কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা, ধাওয়া পাল্টা ধাওয়া, মারপিটের ঘটনা সেটি কিন্তু স্বাভাবিক হয় এবং আমরা আজ সকাল থেকে দেখতে পেরেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত রয়েছে। তবে রংপুর মহানগর ছাত্র শিবির আজ 5:40 আবু সাইদ চত্বর পর্যন্ত তাদের লালবাগ থেকে আবু সাইদ চত্বর পর্যন্ত এই যে গতকাল যে ছাত্র দলের কাছে তারা হামলার শিকার হয়েছে সেই ঘটনার প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়নের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ডেকেছে এবং কিছুক্ষণ পূর্বেই রংপুর মহানগর ছাত্র দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি তার দেয়া একটি নোটিশে গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানানো হয়েছে তারাও আবু সাইদ চত্বরে বিকেল 4টায় তারা বিক্ষোভ সমাবেশ করবে। মূলত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য ইতিমধ্যে গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়ে অতিথি বা দর্শনার্থী প্রবেশের বিষয়ে তারা সতর্কতা জারি করেছে। একই সাথে বিভিন্ন কার, মোটরসাইকেল যাতায়াতের ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সকাল থেকেই স্বাভাবিক দেখেছি। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী তারা ছাত্রদল এবং শিবির উভয়ের সাথে কথা বলে রাত 12টা নাগাদ এই পরিস্থিতি শান্ত হয় এবং তারপর থেকে কিন্তু এখন অবস্থা ভালো আছে। তবে বিকেলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পৃথক বিক্ষোভ সমাবেশ আছে, সেই বিক্ষোভ সমাবেশে তারা এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল যে ছাত্রদল তাদের যে জুলাইয়ে যে আলোকচিত্র প্রদর্শনী সেই অনুষ্ঠানে যে সন্ত্রাসী হামলা করেছে বলে তারা অভিযোগ করেছেন, এই অভিযানের হামলার বিরুদ্ধে তারা মূলত বিক্ষোভ সমাবেশ করবেন। ছাত্রদলের পক্ষ থেকে কিছুক্ষণ পূর্বে মেসেজ এসেছে যে তারা এই ঘটনাটি ঘটবে। তবে এই যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল কথা কিন্তু ছিল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ থাকবে এবং সিন্ডিকেট সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবে। সেই সিদ্ধান্তের কথা ছাত্রদল জানিয়েছে যে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির তারা প্রকাশ্যে এই আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠান করছে, সেটিরও তারা প্রতিবাদ জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের বহিরঙ্গনে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিল এবং সেটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আয়োজনের কথা ছিল। ইনান, এই ছিল আমার। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তীব্র গ্যাস সংকটে প্রতিনিয়ত নাকাল হচ্ছেন দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ। গ্যাস সংকটের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রশিদ অফি। গাজীপুর থেকে হোসাইন আলী বাবু এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন রাশিদুল ইসলাম রাজু। শুরুতে যাব অফির কাছে। অভি, জানাবেন যে আপনার এলাকায় অর্থাৎ চট্টগ্রাম নগরীতে গ্যাস সংকটের কি অবস্থা, বাসাবাড়িতে চুলা জ্বলছে কিনা, কিংবা ফিলিং স্টেশনগুলোর আসলে কি অবস্থা? বাসাবাড়ি, ফিলিং স্টেশন সবখানেই একেবারে বিপর্যস্ত জনজীবন। কারণ গত 3-4 দিন যাবৎ চট্টগ্রামে কোথাও আসলে সেভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির দীর্ঘ লাইন, সেটি কিন্তু 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত মানুষ এভাবে লাইনে দাঁড়িয়েই আছে, কিন্তু গ্যাস পাম্পে কোনো ধরনের গ্যাস তারা পাচ্ছেন না। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে গ্যাসের চাপ কম থাকে, অর্থাৎ গ্যাস নেই, সে কারণে কিন্তু তারা
সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের যে সমস্ত চালকরা রয়েছেন তাদেরকে গ্যাস দিতে পারছেন না। বিপরীতে তারা কিন্তু কিছুক্ষণ আগেই ফিলিং স্টেশনগুলোর সামনে যারা চালক রয়েছেন তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন যে কবে নাগাদ আসলে গ্যাস আসতে পারে। আপনি জানেন চট্টগ্রামে দৈনিক 400 মিলিয়ন ঘনফুটের গ্যাস চাহিদা থাকলেও কিন্তু এর বিপরীতে মিলছে মাত্র 200 থেকে 225 মিলিয়ন পর্যন্ত। ফলে এই যে বাকি যে সংকট, এই সংকটের কারণেই কিন্তু মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে যে সমস্ত গাড়িগুলো, এগুলো এক একটি গাড়ি গতকাল রাত থেকে কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়েছেন এবং 8-10 ঘন্টা 12 ঘন্টা অনেকের পেরিয়েছে। গাড়িতেই ঘুম, গাড়িতেই খাওয়া, অর্থাৎ গাড়িতেই তাদের এখন সব কিছু করতে হচ্ছে। ফলে এই নিয়ে তাদের ক্ষোভের কিন্তু শেষ নেই। এবং বাসাবাড়ির চিত্র যদি বলি, বাসাবাড়ির চিত্র একই রকম, কারণ অধিকাংশ এলাকার বাসিন্দাদের বাসায় সকাল থেকে কোনো ধরনের রান্নাবান্না হয়নি, তাদের খাবার দাবার হয়নি। ফলে পরিবার নিয়ে এক প্রকার তারা মানবেতর জীবনযাপন করছেন বলা যায়। এবং তারা বলছিলেন যে কবে নাগাদ আসলে সেই গ্যাস সংকট কাটবে, এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেননি, বলছেন আরও কয়েকদিন সময় লাগবে এই সংকট সমাধান করতে। ইনান। অভি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু গাজীপুরে যেতে চাই। বাবু, আপনি জানাবেন যে আপনার এলাকার কি চিত্র? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী, চট্টগ্রাম সব জায়গায় আসলে একই চিত্র। আপনার এলাকার কি খবর? ইরান, গাজীপুরের কথা যদি বলি, গাজীপুরে প্রত্যেকটি গ্যাস পাম্পেই দীর্ঘ সারি এবং গাড়ির বেশ চাপ রয়েছে। কারণ হচ্ছে যে ঢাকায় গ্যাস না পেয়ে এবং ময়মনসিংহে গ্যাস না পেয়ে এই গাজীপুরে যেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসগুলো পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আসলে দুই এলাকার গাড়ির চাপ কিন্তু এখানে বাড়ছে। একটু তথ্য দিয়ে রাখি যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে গাজীপুরে যে গ্যাসের লাইনে 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, সেখানে কিন্তু তারা পাচ্ছেন যে হচ্ছে 360 মিলিয়ন ঘনফুট গ্যাস। সেখানে কিন্তু ঘাটতি রয়েছে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই যে সংকট, সেই সংকটের কারণে আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছে। আমরা আবাসিক এলাকায় গুরুত্ব দেখেছি, যেসব আবাসিক এলাকায় গ্যাসের সংযোগ রয়েছে সেসব এলাকায় একেবারেই গ্যাস পাচ্ছে না, যার কারণে গ্যাসের যে রান্না বান্না সেটি কিন্তু একেবারে বন্ধ হয়েছে। তাছাড়া যদি বলি, গাজীপুর কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প অধ্যুষিত এলাকাতে আসলে গ্যাস না থাকার কারণে অনেক শিল্প কারখানা আসলে উৎপাদনে একেবারেই কমে গিয়েছে। তারা আসলে সময় মতো শিপমেন্ট দিতে পারছে না, এবং অনেক কলকারখানার যে অর্ডার, ভাইয়েরা যে অর্ডার দিয়েছিল সেই অর্ডার কিন্তু আসলে ক্যান্সেল করে দিয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি যেই পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতে আসলে অন্য যে পাম্পগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রেশার অনেক বেশি। এই পাম্পে 210 থেকে 220 পর্যন্ত প্রেশার পাওয়া যাচ্ছে। এছাড়াও এর আগে যে পাম্পটিতে আমি কথা বলে দেখেছি, সেই পাম্পে দেখেছি আমি 110 থেকে 120 প্রেশার। এখানে কিন্তু প্রেশার বেশি থাকার কারণে গাড়ির চাপ কিন্তু বাড়ছে এখানে, এবং অন্য জেলার যে গাড়িগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে এসে তারা গ্যাসের লাইনে দাঁড়াচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ। ইরান। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাব নারায়ণগঞ্জে, রাজুর কাছে। রাজু, আমরা দেখতে পাচ্ছি আপনি একটি ফিলিং স্টেশনের সামনে আছেন এবং সেখানে কয়েকটি সিএনজিও আমরা দেখতে পাচ্ছি। সিএনজি স্টেশন, অটোরিকশাগুলো কি আসলে গ্যাস পাচ্ছে? আর বাসাবাড়ির কি অবস্থা? ইনান, ধন্যবাদ আপনাকে। মূলত গত কয়েক সপ্তাহ ধরেই আসলে সারা দেশের মতো নারায়ণগঞ্জে যে গ্যাস সংকট রয়েছে, এর ফলে এর প্রভাব ফিলিং স্টেশন থেকে শুরু করে বিভিন্ন শিল্প কলকারখানা, বাসাবাড়িতে এর প্রভাব পড়েছে। আর প্রথমে যদি ফিলিং স্টেশনের কথা বলতে হয়, তাহলে স্বাভাবিক সময় যেখানে 200 থেকে 220 PSI গ্যাসের চাপ ছিল, কিন্তু বর্তমানে অর্ধেকের কাছাকাছি রয়েছে। আমি এখন বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে রয়েছে, এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত মৌচাক এলাকা। কিছুক্ষণ আগেও এখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি, তবে এখন কিছুটা কম রয়েছে। তবে দুর্ভোগ কিন্তু আসলে কমেনি। আমরা এই বিষয়ে সিএনজি চালক থেকে শুরু করে একাধিক চালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা আসলে গ্যাস পেলেও আসলে গ্যাসের যে চাপ কম থাকার কারণে আসলে তাদের পর্যাপ্ত আসলে তারা গ্যাস পাচ্ছেন। এর ফলে আসলে তাদের ঠিক মতন আসলে ট্রিপ দেওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে, পাশাপাশি আসলে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাচ্ছে, এবং এটি আসলে দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। তাদের আশা ছিল যে কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে, তবে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেল, এখনো এই সমস্যার সমাধান না হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আসলে ভয় কাজ করছে। কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে তারা
এটি নিয়ে আসলে দুশ্চিন্তা রয়েছেন। এ বিষয়ে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে সরকার থেকে আসলে এলএনজি যে মহেশখালী যে এলএনজি যে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল, এটি আসলে সমাধান না হওয়ার কারণে এখনো তারা লাইনে ঠিক মতন করে গ্যাস পাচ্ছেন না। এর ফলে আসলে তারা পর্যাপ্ত আসলে গ্রাহকদের চাহিদা আসলে মেটাতে পারছে না। পাশাপাশি শিল্প কারখানা বাসাবাড়িতেও একই অবস্থায় আসলে আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি। ইনান, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম গোটা দেশ জুড়ে আসলে একই রকম চিত্র, চট্টগ্রামে যেমন, নারায়ণগঞ্জে যেমন, তেমনি গাজীপুরেও কিন্তু গ্যাস সংকট একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর মগবাজার আছে সহকর্মী মাঝার মাহবুব, যাব তার কাছে। মাঝার, জানাবেন, আমরা দেখতে পাচ্ছি আপনি অলরেডি একটি সিএনজি স্টেশনের কাছে আছেন। যেমনটা জানতে চাই, যারা বিশেষ করে অফিসগামী তারা আসলে যানবাহনের ভোগান্তিতেও আমরা রেগুলারই আসলে দেখতে পাচ্ছি, বিশেষ করে সিএনজি অটোরিকশাতে সবচেয়ে বেশি আসলে এই ভোগান্তির চিত্র, এবং যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন সেই ভোগান্তির চিত্রটা আসলে বেশি। এখন পর্যন্ত এই সংকট কতটুকু কাটার আশায় আছে, কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? এখনো পর্যন্ত আসলে এই সংকট কাটার কোনো আশা আমরা দেখিও নাই, কারণ আগস্টের শুরুর দিকে আংশিক সমস্যা সমাধানের কথা বলা হয়েছিল, কর্তৃপক্ষ বলেছিল, তবে সেই সমস্যা এখনো সমাধান হয়নি। কর্তৃপক্ষ আরো কয়েকদিন সময় চেয়েছে। এর মধ্যে কিন্তু আসলে জনগণের যা অবস্থা তাই আমরা গত কয়েকদিন ধরে যা দেখছি। এই ফিলিং স্টেশনে, মগবাজারের এই ফিলিং স্টেশনে যে কয়টা নজেল বা ডিসপেন্সার আছে বেশিরভাগই বন্ধ। এর মধ্যে তারা 3টাতে গ্যাস দিচ্ছে, তবে চাপ একেবারেই কম। আমরা দেখেছি যে কিছু কিছু ফিলিং স্টেশনে কিন্তু একেবারেই বন্ধ থাকে। সেই তুলনায় এখানে যেহেতু কিছুটা দেয়া সরবরাহ তারা করতে পারছেন, তবে সেটা আসলে কতটুকু সম্ভব হচ্ছে সেটাই কিন্তু আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার কত টাকার ঢুকছে একটু বলবেন? চাপ কেমন? গাড়ির তেল গ্যাস ঢুকবো 3000 টাকার, এখন 1000 টাকা কিনা সন্দেহ আছে। এবার বুঝেন কিরকম চাপ। আমরা দেখছি যে 890 টাকা বা 900 টাকার মতো ঢুকছে। 1000 টাকা ঢুকে কিনা সন্দেহ আছে, কিন্তু ঢুকবো 3000। প্রতিদিনই কি এই অবস্থা নাকি চাপ কমে বাড়ে? এখন চাপ কমের কারণে এই অবস্থা, নাহলে প্রতিদিন ঠিকই ছিল। প্রতিদিন বলতে এই যে সবশেষ 2 সপ্তাহ দৈনিকই নেওয়া লাগতেছে। প্রেশার এরকমই, নর্মাল প্রেশার। কয়টা নজেল চালাচ্ছেন এখন? আমি তো যে গাড়ি 3টা না 4টা? মোট নজেল কয়টা? নজল বলতে পাম্পের লোক তো আলাদা, আমি তো গাড়ির লোক। পাম্পের কি আছেন আপনি? পাম্পের কয়টা নজেল চালাচ্ছেন ভাই? 6টা। আসলে এই স্টেশনে, সিএনজি ফিলিং স্টেশনে যারা গ্যাস নিতে যাচ্ছেন তারা দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু আসছেন, তবে যা গ্যাস পাচ্ছেন তা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট নয়। ইনাম, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে সংকটে চলছে এটি দ্রুতই কেটে যাবে। যদিও বলছেন আশা নেই, তবু আমরা আশা করতে চাই যে আসলে সংকট কাটবে। সহকর্মী মাঝার মাহবুব জানাচ্ছিলেন মগবাজার থেকে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং 2026। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম, যাব তার কাছে। সেলিম, জানাবেন যে এই যে কনফারেন্সটি অনুষ্ঠিত হচ্ছে, এই কনফারেন্সে আসলে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে? ইনান, আসলে রাজশাহী যেহেতু কৃষি অঞ্চল প্রধান দেশ, এই অঞ্চলে কৃষি শিল্পে বিনিয়োগের যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, মূলত এই দুইটি বিষয়কে সামনে রেখে এই একটি উচ্চ পর্যায়ের একটি আলোচনা চলছে। সকালে শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এই অনুষ্ঠানটি বা এই কনফারেন্সটি চলছে। এখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন শিল্পোদ্যোক্তা, এর মধ্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম স্বপন সহ বিভিন্ন উদ্যোক্তারা এখানে উপস্থিত আছেন। মূলত যেটি আলোচনায় উঠে এসেছে সেটি হল রাজশাহী অঞ্চলে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের যে নতুন সম্ভাবনা রয়েছে সেটি কিভাবে কাজে লাগানো যায়। বিশেষ করে আম, লিচু, ধান, সবজি, টমেটো, কলা, পেঁপে,
এবং মাছ এই অঞ্চলে যে উৎপাদিত হয় সেগুলো আসলে কিভাবে রপ্তানি করা যায় এবং নতুন করে যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে যে উৎপাদন ব্যবস্থায় আরও কিভাবে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় এবং রপ্তানির যেসব বাধাগুলো আছে যেসব চ্যালেঞ্জগুলো আছে বিশেষ করে প্রসেসিং জোন না থাকা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সরকারি সহায়তা, এসব বিষয়গুলো আসলে তুলে ধরছেন উদ্যোক্তারা এবং তারা নানা সমস্যার কথা বলছেন। পাশাপাশি সরকারের তরফ থেকে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যে বলা হচ্ছে যে এক একজন উদ্যোক্তা অন্তত 40 কোটি টাকা পর্যন্ত স্বল্প সুদের ঋণ নিতে পারবেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। সেই সুবিধাগুলোর কথাও সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে সরকার আসলে কী ধরনের সুযোগ দেবে এবং সুবিধা দেবে শিল্প উদ্যোক্তাদের, বিশেষ করে কৃষি শিল্পের উদ্যোক্তা যারা, তাদেরকে কোন কোন খাতে ছাড় দেওয়া হবে এবং কোন কোন খাতে তারা বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু নতুন করে আলোচনায় আসছে। আলোচনায় বক্তারা বলছেন যে উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন যে সমৃদ্ধ হলো আসলে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে না ওঠায় কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। ফলে বিনিয়োগ বাড়াতে কৃষি পণ্যকে আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত করা গেলে একদিকে যেমন রপ্তানি বাড়বে, অন্যদিকে কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। পাশাপাশি এই অঞ্চলে কৃষি কিন্তু সমৃদ্ধ হবে। তাহলে সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা বলতেই পারি যে রাজশাহীতে যে এই কনফারেন্সটি হচ্ছে, এই কনফারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিল্প উদ্যোক্তাদের জন্য এটি নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশা করছেন। এই নিয়ে কেবল রাজশাহী নয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এই 4টি অঞ্চলের কৃষি শিল্প উদ্যোক্তারা এই কনফারেন্সে অংশ নিয়েছেন। তো ইনান, রাজশাহী থেকে এই কনফারেন্সের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি, স্টার লাইভের সঙ্গেই থাকুন। দেখছেন স্টার নিউজ লাইভ। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র নিয়ে বরাবরই সাধারণ মানুষের অভিযোগ থাকে। আমরা একটু খুলনার চিত্র জানবো। খুলনার সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। যাব তার কাছে। টুটুল, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে বরাবরই আসলে বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে অপারেশন থিয়েটার থেকে শুরু করে একেবারে ন্যূনতম যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিক্রি, সেগুলো নিয়েও মানুষের অভিযোগের শেষ নেই। কখনো কখনো বেড পাওয়া যায় না। আপনার এলাকায় কি অবস্থা? সরকারি স্বাস্থ্যসেবার যে চিত্র সেটি কেমন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে সরকারি হাসপাতালগুলোতে প্রধান সমস্যা, অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বেড সংখ্যা, অর্থাৎ সিট যেটা, এটি একেবারে অপ্রতুল চাহিদার তুলনায়। আমি এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। পেছনে আমি অপারেশন থিয়েটারের সামনে আছি। এইখানে এই হাসপাতালটির অফিসিয়ালি বেড সংখ্যা হচ্ছে 500টি, অথচ রোগীর সংখ্যা কমপক্ষে 2000। আমরা কথা বলেছি রোগীদের সাথে, ডাক্তারদের সাথে, বা এখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনে যারা আছেন, তারা সবাই বলেছেন যে চাহিদার কমপক্ষে 3 থেকে 4 গুণ বেশি রোগী সবসময় এখানে থাকে, যে কারণে ব্যাহত হচ্ছে এখানকার স্বাস্থ্যসেবা। এছাড়া এই হাসপাতালে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনেক সমস্যা। বেড ছাড়াও এখানে ট্রলি সমস্যা আছে। রোগীরা যখন ট্রলিতে আসে সেই ট্রলিতে এক্সট্রা ভাড়া দিতে হয়, এটি একটি জিম্মি করে রাখে। এছাড়া আপনার দালাল চক্র আছে এখানে। এখানকার পরিবেশগত সমস্যা রয়েছে, নানান ধরনের সমস্যা আছে। আমরা সকাল থেকে কিন্তু এই মেডিকেল কলেজে কাজ করছি, দেখছি বিভিন্ন সমস্যা। একটি সমস্যা খুব প্রকট এখানে ধারণ করেছে, বিশেষ করে সার্জারি সমস্যা। আমি এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছি, পেছনে অপারেশন চলছে। এখানে যে সমস্যাটি হয়েছে যে সার্জারি ওয়ার্ডে যারা ভর্তি আছেন তারা কিন্তু 15 দিন, 1 মাস, 2 মাস পরেও অপারেশনের সিরিয়াল পাচ্ছেন। অর্থাৎ একটা জরুরি রোগী আমাকে 2 দিন বা 3 দিন পরে অপারেশন করতে হবে, সেটি কিন্তু তারা সিরিয়াল পাচ্ছে 1 মাস পরে, 15 দিন পরে। অনেক ক্ষেত্রে রোগী মারাও যাচ্ছে। এটি একটি বড় সমস্যা। এই বিষয়ে আমরা একটু এখন কথা বলতে চাই। এখানে সার্জারি বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আসাদুল্লাহ গালিব, তার সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাই এই বিষয়ে। আসলে একটি বড় সমস্যা রোগীদের যে অপারেশনের যে সিরিয়াল, এটি কিন্তু অনেক লম্বা হয়। এখানে যারা জরুরি যারা রোগী আছেন, 2 দিন 1 দিন পরে অপারেশন করতে হবে, তারা 15 দিন 20 দিন পরে পাচ্ছেন। এটা কিভাবে ম্যানেজ করেন আপনারা? আসলে ম্যানেজ করা তো কঠিন। এখানে সবসময় যে জিনিসটা অসুবিধা হলো আমাদের সিট সংখ্যা, বিশেষ করে অপারেশন থিয়েটারের সংখ্যাটা অপ্রতুল। এখানে ম্যান পাওয়ারের অভাব এবং আনুষঙ্গিক যে সকল ইকুইপমেন্ট সেগুলোর অভাব। আমাদের এখানে একটা মাত্র রুটিন অপারেশন হয়। তো একটা অপারেশন মানে আমরা সপ্তাহে একটা ডিপার্টমেন্ট 1 দিন পাই, সেটা হচ্ছে অবস্থাটা। কিন্তু এখানে নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছে, কিন্তু
এই আনুপাতিক হারে কিন্তু আপনার ম্যান পাওয়ার তৈরি হয় না, বিশেষ করে অ্যানাস্থেশিয়ার। তো অ্যানাস্থেশিয়া ছাড়া তো আসলে অপারেশন সম্ভব না। এই জন্য সবচাইতে সার্জারির ম্যান পাওয়ারের চেয়ে বেশি ম্যান পাওয়ারের অসুবিধা হলো আপনার অ্যানাস্থেসিস। সেই আনুষঙ্গিক আরও ম্যান পাওয়ার লাগে, শুধু ডাক্তার না, কিন্তু ডাক্তারের সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট লাগে, তাদের ওয়ার্ড বয় লাগে, বিশেষ করে নার্স লাগে। এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের অপ্রতুল, এটাই হচ্ছে অসুবিধাটা। আর এটা যদি বাড়ানো যায় আনুপাতিক হারে, আপনি যেমন বলছেন পেশেন্ট যে আনুপাতিক, সেই আনুপাতিক হারে যদি আমরা বাড়াইতে পারি তাহলে তো সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আসাদুল্লাহ ইল গালিব, তিনি সার্জারি বিশেষজ্ঞ। তিনি বলছিলেন আসলে যে চাহিদার তুলনায় রোগীর সংখ্যা বেশি, ওটি সংখ্যা কম, অপ্রতুল, এগুলো সবই বাড়াতে হবে। আসলে যে হারে রোগী বাড়ছে সেই হারে যদি তাদের আনুষঙ্গিক যে সরঞ্জাম, যে লজিস্টিক সাপোর্ট যেটি বলা হয়ে থাকে, এগুলো যদি না বাড়ানো সম্ভব হয় তাহলে কিন্তু রোগীদের এই ভোগান্তি খুব সহসায় যে যাবে সেটি কিন্তু নয়। এই ছিল সব শেষ খবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত খুলনার স্বাস্থ্যসেবার চিত্র নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী টুটুল। তিনি যেমনটি বলছিলেন যে সেখানে যে মূল সমস্যাটা সেটি হচ্ছে যে অপারেশন থিয়েটারে যে মূলত যে দীর্ঘ বিলম্ব হয় সেই পরিস্থিতিতে, এবং একজন প্রশাসনিক কর্মকর্তা কথা বলছিলেন যে আসলে বিভিন্ন কারণ, লোকবল সংকট থেকে বিভিন্ন কারণে আসলে এই সমস্যা আসলে তৈরি হয়। এবার আমরা একটু বাজার পরিস্থিতির খবর জানাবো। আমরা ফেনী থেকে যুক্ত হবেন সহকর্মী তানভীর চৌধুরী, দিনাজপুর থেকে মোস্তাফিজুর রহমান এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন মাহিদুল ইসলাম মাহি। শুরুতেই যাব আমরা মুন্সিগঞ্জে। আমাদের জানাবেন যে এখন পর্যন্ত আসলে বাজার পরিস্থিতি আমরা জানতে চাই যে আপনার এলাকার যে শাকসবজি থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আসলে না হলেই না, সেগুলোর দামের পরিস্থিতি কী? ধন্যবাদ ইনান। আসলে সকাল থেকে ফেনীর যে কাঁচা বাজার পরিস্থিতি, সেই পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলাম। আমরা দেখেছি দেশের অন্যান্য জেলাতে কাঁচামরিচের দাম কিছুটা কমলেও ফেনীর বাজারে এখনো পর্যন্ত কিন্তু কাঁচামরিচের যে দাম, সেই দাম এখনো পর্যন্ত কমেনি। আজকের বাজারেও ফেনীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, কোনো কোনো জায়গায় 320 টাকায়ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আমি কিছু সবজির দাম নিয়েছি, যেমনটা আমার হাতে এসেছে। বরবটি আজকের বাজারে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন কেজি প্রতি 80 টাকায় বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 100 টাকায়। এছাড়াও কলার হালি কিছুটা দাম কম, 40 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। আসলে ফেনীর বাজারে সকল ধরনের ভোগ্য পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে একটু বেশি। তবে আজকেই দু একটা সবজিতে দাম কিছুটা কমেছে। ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এখানে যে প্রশাসনের পক্ষ থেকে বাজারের যে তদারকি, সেই তদারকির অভাবে এখানে প্রতিনিয়ত এই সমস্ত সবজির দাম হুটহাট করে বেড়ে যায়। পক্ষান্তরে আমরা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছিলাম, খুচরা বিক্রেতারা বলছে আসলে তাদের এখানে সিন্ডিকেট করার কোনো সিস্টেম বা নেই। এখানে তারা আমাদেরকে জানিয়েছে আড়ত থেকে বেশি দামে ক্রয় করতে। যেমন আজকে তারা আড়ত থেকে কাঁচামরিচ কিনছে 250 থেকে 260 টাকায়, এখানে তারা বিক্রি করছে 280 থেকে 300 টাকায়। তো সমস্ত বাজার ঘুরে যেমনটা দেখেছি, ক্রেতা বিক্রেতাদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। আর আজকের বাজার ঘুরে যেমনটা আমরা দেখেছি, ক্রেতাদের সমাগম বেশ কম। বিক্রেতারা আরো একটি অভিযোগ করেছে, আর আসলে তাদের যে কাঁচা সবজিগুলো তারা নিয়ে আসে, সেগুলো ক্রেতার কাছে বিক্রি করতে না পারায়, দাম বেড়ে যাওয়ায় অনেক সবজি পচে যাচ্ছে। এক্ষেত্রে তারা লোকসানের মুখে পড়ছে, এমনটা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে। তো ফেনীর বাজারে আসলে প্রশাসনের পক্ষ থেকে দাম বাড়ার পর থেকে বাজারের যে তদারকি, যে নজরদারি, যা ভ্রাম্যমাণ আদালত যে অভিযান পরিচালনা করে, এই ধরনের কোনো কিছু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি। এবং ক্রেতা বিক্রেতা উভয়ই বলছে আসলে সিন্ডিকেটের কারণে এই প্রবাসী অধ্যাসিত এলাকা ফেনী জেলায় যে কোনো সময় হুটহাট করে বাজার পরিস্থিতি আসলে এলোমেলো হয়ে যায়, দাম বেড়ে যায়, এমনটা আসলে ক্রেতা বিক্রেতা উভয় আমাদের কাছে অভিযোগ করছে। তো এই ছিল আসলে ফেনীর কাঁচা বাজার থেকে আমার হাতে থাকা সর্বশেষ। ইনান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এইবার যেতে চাই দিনাজপুরে আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, জানাবেন যে যেমনটি আসলে সহকর্মী বলছিলেন যে বাজারের দাম আসলে ঊর্ধ্বগতি, আপনার এলাকায় কি অবস্থা? আপনি বাজারের সামনেই আছেন।
প্রায় 28 টনের অধিক কাঁচামরিচ বাংলাদেশে এসেছে এবং আমদানি হওয়ার যে একটা কথা, এই কথা ছড়িয়ে পড়তেই কিন্তু কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। আর যদি গতকালের বাজার দরটা বলে, হিলি এবং দিনাজপুরের বিভিন্ন এলাকায় কাঁচামরিচ 260 টাকা থেকে 280 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে কিন্তু সেই কাঁচামরিচ 220 থেকে 200 টাকা এবং 240 টাকার মধ্যে চাপ বেঁধে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমদানির খবরে ইতিমধ্যেই কিন্তু দাম কমতে শুরু করেছে দিনাজপুরের বাজারগুলোতে। আমরা এর আগেও দেখেছি যে বন্যা কিংবা বিভিন্ন কারণে এই দাম বাড়তে শুরু করেছিল। এই দাম কাঁচামরিচের যে দাম থেকে স্বাভাবিক রাখতে কিন্তু কাঁচামরিচ আমদানির অনুমোদন দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন মন্ত্রণালয়ের ফলকি আমদানি আরো 5,150 টন কাঁচামরিচ আমদানির অনুমোদন পায়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল 4:30টায় ভারত থেকে 4টি ট্রাকে কিন্তু বাংলাদেশে কাঁচামরিচ আমদানি হয়। শহরের এনএ মার্কেটে এখানে কিন্তু বেশ কিছু কাঁচা বাজার ঘুরে দেখেছি। এখানে প্রত্যেকটা দোকানে কিছুটা সরবরাহ বেড়েছে। তাদের যে দাম, কাঁচামরিচের দাম কেজি প্রতি 50 থেকে 60 টাকা। মোস্তাফিজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মানিকগঞ্জে যেতে চাই সহকর্মী মাহিদুল ইসলাম মাহির কাছে। মাহি, আপনার এলাকার কাঁচা বাজারের খবর জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার যে ভাড়ারিয়া বাজার রয়েছে সেখানে। আমি একটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জ জেলা কিন্তু পেঁয়াজ এবং মরিচের জন্য কিন্তু বিখ্যাত। বিশেষ করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর, শিবালয় এবং ঘিউর উপজেলা কিন্তু প্রচুর মরিচ, পাশাপাশি সাটুরা উপজেলা কিন্তু শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকপি থেকে শুরু করে শীতের যে সবজিগুলো কিন্তু বেশি উৎপাদিত হয়। তারপরে জানিয়ে রাখি যে কাঁচা মরিচের দাম কিন্তু এখনও 300 টাকার আশপাশে, 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দাম কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে, কমলেও কিন্তু এখনও ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বলে ক্রেতারা কিন্তু জানিয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে আমি যে বাজারটি রয়েছে সেই বাজার থেকে যে লাউগুলো 100-120 টাকা বিক্রি, সেটি এখন 70-80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বেগুন ছিল 100-120 টাকা কেজি, সেই বেগুন কিন্তু এখন 70 থেকে 80 টাকা 60 টাকাও পাওয়া যাচ্ছে। শসা ছিল 150 টাকা কেজি, 100 টাকা কেজি, সেটি কিন্তু এখন 70-60-70 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। এরপর আরেকটু জানিয়ে রাখি যে আসলে যে মরিচের মূলত মানিকগঞ্জের মরিচ কিন্তু খুবই সারা দেশেই কিন্তু মানিকগঞ্জের মরিচ কিন্তু গিয়ে থাকে এবং বিশেষ করে শিবালয় উপজেলার মরিচ কিন্তু দেশের বাইরে দুবাই বিভিন্ন দেশে রপ্তানিও হয়ে থাকে। কিন্তু আমাদের এই মানিকগঞ্জের প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বর্ষার পানি কিন্তু মরিচের কোনো ক্ষেত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু মানিকগঞ্জে এখন কোনো মরিচ নেই। একটি তথ্য যেটি জানি যে ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতা যে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার প্রেক্ষিতে দাম কিছুটা কমে আসবে এবং মরিচে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন। তবে সবজির যে বাজারটি রয়েছে তার কিন্তু এখন কোনো স্বস্তির খবর নেই। আমি আরেকটু জানানোর চেষ্টা করছি যে এই যে বাজারটি রয়েছে সেই বাজারটি কিন্তু সদর উপজেলা দুটো ইউনিয়নের লোকজন কিন্তু এই বাজার থেকে বেশি বাজার করতে। এই সদর উপজেলা ভাড়ারিয়া এবং আরেকটি ইউনিয়ন রয়েছে হাড়িপাড়া ইউনিয়ন, সেই ইউনিয়নেও কিন্তু প্রচুর পরিমাণে এই ফল সবজিগুলো উৎপাদন হয়ে থাকে। আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি এই বাজার যিনি রয়েছেন যে আসলে কি কি সবজির দামগুলো কি কমেছে বলে আমাকে একটু জানাবেন। শসার দাম কমছে, মরিচের দাম কমছে একটু। কত করে বিক্রি করছেন সবগুলো একটু জানাবেন। শসা 40 টাকা, মরিচ বেচতেছি 60 টাকা পোয়া, দইনা পাতা বেচতেছি 20 টাকা সহ, বেগুন বেচতেছি 70 টাকা কেজি। বেগুন লাউ কেমন কী দামে বিক্রি করছে? লাউ একটা কিনছি 40 টাকা পিস, বেচতে লাগছে 50 টাকা পিস। আচ্ছা, সরকার তো আমদানির একটি সিদ্ধান্ত নিয়েছে, তাতে আপনারা কি ভাবছেন? না, মোটামুটি ভালো আর কি, আমদানি মোটামুটি এখন মোটামুটি আছে ভালো। যেমনটি বলছিলেন যে বাজারে যে সবজিগুলো রয়েছে কিছুটা দাম কমলেও কিন্তু এখনও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু সাধারণ মানুষের নেই। মানিকগঞ্জের থেকে এতটুকু ছিল না, বাজারে সব শেষ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত বাজার পরিস্থিতির খবর জানছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিয়ে আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা শুরু থেকেই আমাদের কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে আমাদের কোনো উদ্যোগ ছিল কিনা আমরা দেখলাম যে স্বাধীনতার পরপরই আমরা কিন্তু কিছু কিছু মৌলিক জায়গায় আমরা দ্বিধা বিভক্ত অথবা বহুধা বিভক্ত হয়ে পড়েছিলাম। সেটার চর্চা কিন্তু আমরা এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। এই জায়গায় আমরা জাতি হিসেবে আমরা ব্যর্থ কিনা যে আমরা একটা জায়গায় এসে বোধহয় আমরা একমত হতে পেরেছি কিনা আজ পর্যন্ত। একটা পেরেছিলাম হয়তো আমরা ৭১-এ
যে আমরা এক হতে পেরেছিলাম, আমরা যে দল মত নির্বিশেষে আমরা বোধহয় একটা জায়গায় এসে পৌঁছেছিলাম যে আমাদের একটা দেশকে স্বাধীন করতে হবে, আমাদের কিছু মৌলিক যে পরিবর্তন বা যে জিনিসগুলো আমাদের মধ্যে তখন ছিল, কিন্তু পরবর্তীতে এই জায়গাতেও এসে আমরা দ্বিধাবিভক্ত বহুধ বিভক্ত হয়েছি। স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নেও আমরা কিন্তু সেই বিতর্ক থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চলছে আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। আরিফ, জানাবেন যে এখন পর্যন্ত যে আপনাদের কার্যক্রম চলছে জুলাই শহীদদের স্মরণে, তার সবশেষ খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিএসসি বিজ্ঞানীতে, যেখানে সকাল 11টা নাগাদ শুরু হয়েছে এখানকার যে জুলাই অভ্যুত্থানে যে সকল নিহত এবং আহতদের স্মরণে দোয়া এবং মিলাদ অনুষ্ঠান হবে। এখন আলোচনা চলছে, এ পর্যায়ে আসলে এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলন থেকে শুরু করে এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু এখানে স্মরণ করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পটুয়াখালী থেকে যিনি নিহত হয়েছেন সারা দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তুরার পিতা সহ উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সংশ্লিষ্টরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আজকের এই মূল আয়োজনে তাদের আসলে উদ্দেশ্যটা কি এবং এই ধরনের প্রস্তুতি সম্পর্কে বলবেন। জি, ধন্যবাদ। আসলে আজকে আমরা 4 আগস্ট 2026 মূলত যে জুলাই গণ অভ্যুত্থান 2024কে স্মরণ করে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল বীর শহীদ হয়েছেন, যে সকল আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে স্মরণেই আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা পটুয়াখালীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ হয়েছেন তার পিতাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এখানে যারা সরাসরি আমাদের এই গণ অভ্যুত্থান। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব এই বিষয়ে সবশেষ খবর তো জানার জন্য। এ পর্যায়ে স্টার নিউজ লাইভে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ লাইভ। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ কোরিয়া সিইপিএ নেগোসিয়েশন কনক্লুশন সেরিমনি শেষে প্রেস ব্রিফিং করছেন, যাচ্ছে সেখানে। রাস্তাটা তৈরি করলাম এই চুক্তির মাধ্যমে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের যে এক্সপোর্ট সেক্টরগুলি যেমন জুট, লেদার, আইটি, বিকাশমান যেটি শুরুই হয় নাই, খুবই নেসেন্ট স্টেজে, কিন্তু আশা করছি আমরা আগামী দিনে বিকাশ লাভ করবে। সেমিকন্ডাক্টর, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই আইটি সেক্টর, এই সমস্ত খাতগুলিতে শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলিতে আগামী দিনে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট হবে। কারণ আমার কাছে আছে একটা তরুণ জনসংখ্যা, আছে বিনিয়োগের জন্য খিদা, আর পৃথিবীর বড় বড় অর্থনৈতিক অঞ্চলগুলিতে ঢোকার জন্য আমরা এফটিএ করছি, ইকোনমিক ব্লকগুলিতে প্রবেশাধিকার নিচ্ছি। তো এই প্রত্যেকটা জিনিসের সম্মিলনে বাংলাদেশ একটা আকর্ষণীয় বিনিয়োগের কেন্দ্রস্থল হবে। ধন্যবাদ প্রত্যেককে। আমাদের এই ছিল স্টার নিউজ লাইভে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।